প্রসিকিউশনের এভিডেন্স গো থ্রু করি নেই, সো ডিটেল রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব না। বাট যেটা হচ্ছে যে এই জন্য যেহেতু একটা আপিল প্রসেস আছে, আমরা আশা করব যে যারা এই বিচারটাকে তারা মনে করছেন না তারা ন্যায্য রায় পেয়েছেন, তাদের আসলে আপিল প্রসেসে যাওয়া দরকার এবং এই প্রসিডিওরের ভিতরে এটাকে চ্যালেঞ্জ করা দরকার। এবং চ্যালেঞ্জ হলে পরে যেটা হবে, এটা ন্যাশনালি পাবলিক হবে। তখন প্রসিকিউশন টিমের ফেইলিওর যদি থেকে থাকে, আইসিটি জাজমেন্টে এরর থেকে থাকে, সেটা কারেকশন করবার সুযোগ আসবে বলে আমরা মনে করি। এখন পর্যন্ত দেশে বিদেশে আইসিটির পারফরমেন্স অথবা প্রসিডিউরাল স্ট্যান্ডার্ড নিয়ে খুব মোটা দাগে কোনো বিতর্ক আসে নাই। যেটা এসেছে যে একটা পক্ষের যদি পার্টিসিপেশন না থাকে তাহলে আর্গুমেন্টাল এরর তৈরি হয় লিগ্যাল প্র্যাকটিসে, আমি জানি আর কি। যে ধরেন আপনি আপনার আর্গুমেন্টটা কোর্টে পেশ করেন নাই, So আমি শুধু আমার আর্গুমেন্টের উপরে ভিত্তি করে আমার কেস সামারি দিয়েছি এবং তার উপরে ভিত্তি করে জাজমেন্ট আসছে। তো আদার সাইডের আর্গুমেন্টটা তো সিরিয়াসলি আসলে জাজ বিবেচনা করার সুযোগ পায় নাই। তো যেহেতু এখানে অন্য পক্ষ এখানে অনুপস্থিত, তো সেখানে এই জায়গাগুলোর একটা এরর এবং একটা লিমিটেশন এখানে জাজমেন্টে থাকবে। তো আমরা আশা করছি যে যারা শাস্তি রায় পেয়েছেন তারা আপিল করেন, আপিল করে আপনাদের জায়গাগুলো যেখানে কারেকশন করবার সুযোগ আছে, এরর অফ ল আছে, সেগুলোকে অ্যাড্রেস করেন। তাহলে আসলে উপায় কি? কারণ তারা তো আসলে আসছেন না, আসবেন না, এটা তো মোটামুটি বোঝা যায়, বা তারা বলেও থাকেন। তাহলে আসলে উপায় কি? এই এরর, মানে বলছেন থাকবে জাজমেন্টে, এরকম এরর থাকলে তো সেই জাজমেন্টটাও ফেয়ার না। আবার যদি তারা নাও আসেন তাহলে কি উপায়? না, এর থেকে বেশি আর কোর্ট কি করতে পারবে? কোর্ট তো অ্যাভেইলেবল এভিডেন্সের উপরেই তো রায়টা দেবে। যে আপনি আপনার পক্ষ থেকে হয়তো কিছু বলতেন যেটা আপনি মিডিয়াতে বলছেন, কিন্তু সেটা তো কোর্টে বলা হয়নি। আপনি তো লিখেও আপনার বক্তব্য দিতে পারতেন, সেটাও তো দেওয়া হয়নি। তাহলে আপনার বক্তব্যটা তো জাজের কাছে নাই। তো জাজ তো অ্যাভেইলেবল এভিডেন্সের উপরে ভিত্তি করেই রায়টা দেবে। মানে আর তো তার হাতে কোনো সেকেন্ড অপশন নাই। আপনি তো প্রসিকিউশনের এভিডেন্সকে চ্যালেঞ্জ করেন নাই এবং চ্যালেঞ্জ তাহলে কি এরকম যে কিছু করার নাই বলে ত্রুটিপূর্ণ রায় চলবে? না, মানে বিষয় তো তাই। মানে আপনি আপনি আমাকে কখনো জিজ্ঞেস করেন নাই যে আপনি কি দিয়ে ভাত খাইতে চান। তো আমি আপনার বাসায় আসছি, আমি আপনাকে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে খাওয়াই দিচ্ছি। এখন আপনি বাইরে গিয়ে বলতেছেন, ভাই আমি মেহমান এত দূর থেকে আসলাম, একটু গরু গোশত খাওয়াইলো না, পোলাও খাওয়াইলো না, রোস্ট খাওয়াইলো না। মানে এইটা তো আপনি রেজ করতে পারেন না। যেগুলো রেজ করবার জায়গা সেটা তো প্রপার ফোরামে রেজ করতে হবে। জি, ডাক্তার জাহিদ, আপনার মন্তব্য। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ডাক্তার জাহিদ, আপনি শুনছেন আমার কথা? ডাক্তার জাহিদুর রহমান, আপনি কি আমাকে শুনতে আমি পাচ্ছেন? শুনতে জি জি জি, আমিও আপনার কাছে আসলে একই এক প্রশ্ন করছিলাম আমি যে শুনতে এই, পাচ্ছি। তুমি একটু জি, ডিস্টার্ব। আপনি আপনার মন্তব্যটাও জানতে চাই যে টিউলিপ সিদ্দিকী, বিশেষ করে টিউলিপ সিদ্দিকীর বিষয়টা আলোচনায় আসছে। আপনার কি মনে হয় যে আসলে ত্রুটিপূর্ণ রায় তাহলে যথাযথ? আমি টিউলিপ সিদ্দিক নিয়ে আমার খুব স্পষ্ট একটা অবস্থান আছে, সেটা খুব সোজা। সেটা হলো শাহাসিনা রেহানার যে মামলা, মানে যে রায় হয়েছে, সেটা আমি মোটা দাগে সঠিক মনে করছি। যদিও ইন অ্যাবসেন্সিয়া হচ্ছে, তারা যেহেতু কন্টেস্ট করছেন না, এটা হবে। তবে একটা কথা বলে রাখা ভালো, আইসিটি এবং এখানেও রাষ্ট্রপক্ষ, রাষ্ট্র থেকে একজন কেপেবল আইনজীবী যেন দেওয়া হয় এবং তিনি যাতে সিনসিয়ারলি ফাইট করেন। আইসিটিতে ওই অভিযোগটা ছিল, রাষ্ট্র যাকে নিয়োগ দিয়েছেন তিনি ঠিকভাবে ফাইটটা করেন নাই। এটা আবারও বলছি, ডেভিড বারবেন এটা নিয়ে কথা বলেছেন। হুম। ফুয়াদ ভাইয়ের প্রেসিডেন্ট মঞ্জু ভাইয়ের সাথে যথেষ্ট উত্তপ্ত বিতর্ক হয়েছে আপনার এখানেই। ওটা হতে পারতো, কিন্তু টিউলিপকে নিয়ে আমার খুব অবিশ্বাস্য একটা ঘটনা দেখলাম। আমার কাছে এটা দেখে খুবই মানে আমি হতাশ বোধ করেছি। মানে আমাদের একটা কোর্ট কনভিন্সড হচ্ছে, মানে টিউলিপ তো প্লট নেননি, তাকে সাজা দেয়া হয়েছে। তিনি তার মায়ের প্লট পাওয়ার জন্য তার খালার উপরে চাপ প্রয়োগ করেছেন বা প্রভাব বিস্তার করেছেন। মানে বাংলাদেশে আমরা থাকি, শেখ রেহানাকে একটা 10 কাঠার প্লট পূর্বাচলে দেয়া হবে, সেটা শেখ হাসিনা দিতে চাচ্ছেন না। টিউলিপ হুম। হুমকি দিচ্ছে, কি হুমকি দিচ্ছে হুম। জানি না, কিন্তু হুমকি দিচ্ছে, চাপ দিচ্ছে। মানে একটা জাজ এটা কনভিন্সড হচ্ছে। এটা বিভৎস কথা, কিন্তু এটা ভয়ঙ্কর কথা আমি মনে করি। টিউলিপের অবৈধ সম্পদ ধরা পড়েছে, সেটা ফাইন, এবং সেটা জন্য তার মন্ত্রিত্ব, একটা ছোটখাটো মন্ত্রী ছিলেন, ওনাদের ওই অনেক রকম মন্ত্রিত্বের স্টেজ থাকে, উনি ফোর্থ বা ফিফথ স্টেজের একজন ছিলেন, সেটা গেছে, উনি শাস্তি পেয়েছেন, প্রচুর কথা হয়েছে। কিন্তু এটার মাধ্যমে আমরা এই ধরনের কিছু কাজ করে আমাদের বিচারগুলোকে প্রশ্নবিদ্ধ করতে থাকি। এই যে হরে ধরে সবার নামে খুনের মামলা দিচ্ছিলাম, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। অনেক রকম মামলা হতে পারে, দুর্নীতির মামলা হতে পারে, আপনি যে কোনো কিছু করতে পারেন, কিন্তু খুনের মামলা দিয়ে দিয়ে জিনিসগুলোকে হালকা করা হচ্ছে। এই টিউলিপের এই শাস্তিটা, এই যে রায়টা হুম। হলো, এটা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত হাস্যকর। এবং এটা করার, আবারও বলছি, এটা আপিল করার কথা পরে কেন, হুম। আমাদের একজন লোয়ার জুডিশিয়ারির একজন জাজ যিনি আইন পড়েছেন,
যিনি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে জুডিশিয়াল সার্ভিসে ঢুকেছেন, ঢুকে তিনি এরকম একটা রায় দিচ্ছেন, এটা আমার কাছে খুবই হতাশাজনক। জি, ডক্টর জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ। মানে এখানেই আসলে এই জন্যই প্রশ্নটা করছিলাম, যদি আপনি বলছেন হালকা বা যে শব্দগুলো আসে ত্রুটিপূর্ণ, আহ, কারণ যাই হোক, যদি বিচারের এরকম থেকে যায় তাহলে ভবিষ্যতে এটা নিয়ে তো মানে প্রশ্ন তো তোলার সুযোগ তৈরি থাকবেই, মানে ওপেন অবশ্যই। থাকবেই এখন না, সেটাই। বড় ব্যাপার কি দাঁড়ায়, ত্রুটি যখন থাকে, গ্রোস ত্রুটি যখন থাকে, তখন বিপদ কোথায় হয়? আইসিটিতে জামায়াতের নেতাদের বিচার হলো, এই বিচারগুলো প্রসিডিউরালি একেবারেই ভুল। আপনারা দুজনেই আইনের মানুষ, আপনারা জানেন, আমরাও সাধারণ মানুষ হিসেবে এটুকু বুঝি। কোর্ট বিচার করবে তার সামনে উত্থাপিত সাক্ষ্য এবং তথ্য দলিল দিয়ে। যেভাবে যা দলিল দিয়েছিল, এই মানুষদের এই শাস্তি হতে পারতো না। আমি আমি কনভিন্সড। ডাজ ইট মিন যে এখানকার সব মানুষ মুক্তিযুদ্ধের সময় কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই? আমি মনে করি না। সঠিক বিচার হলে সবার হয়তো মৃত্যুদণ্ড হতো না, কেউ মুক্তি পেতে, কিন্তু কারো কারো শাস্তি হতো, আমি মনে করি। কিন্তু এই বিচারের প্রসিডিউরাল ভুলের কারণে এখন জামায়াত ইসলামী বলার স্কোপ পাচ্ছে যে ৭১-এ তাদের কেউ কোনো ফৌজদারি অপরাধ করেনি। দ্যাটস রং। একই কথা সামনেও হতে পারে।